মির্জা শায়ান মুগ্ধ লিখেছেন জান্নাতুল ফিরদাউস মিথিলা। পর্ব সংখ্যা ১৯। নিস্তব্ধতায় মোড়ানো কক্ষটি আপাতত যা ব্যবহৃত হচ্ছে আইসিইউ হিসেবে। চারদিকে মেশিনের পিপ পিপ শব্দ। বিছানায় চিত হয়ে নিস্তেজ আকারে পড়ে আছে মাহি। নাক মুখে বরাবরের মতোই অক্সিজেন মাস্ক। ঠোঁট দুটো কেমন ফ্যাকাশে রং ধারণ করেছে তার। বুকের ওঠানামার গতি বেশ ধীর তার। কয়েক জোড়া চিন্তিত দৃষ্টি আপাতত মেয়েটার মুখপানে নিবদ্ধ। ডক্টর মিয়ানের হাতে একখানা রিপোর্ট পেপার, তার কপালখানা কুঁচকে রাখা, সেই সাথে নিচে ঠোঁটের চামড়াটা বসানো উপরিভাগে কটকরা দাঁতে। আধবুড়ো ফরাসি লোকটার চোখে মুখে সেই কি দুশ্চিন্তা। তিনি ক্ষণিক্ষণ গম্ভীর থেকে আওড়ালেন, স্ট্রেজ, এত কম বয়সী একটা মেয়ে কি না ড্রাগ ওভারডোজের সাথে ফাইট করছে। হোয়াট দ্য হেল ইজ দিস? শি ইজ সাফারিং উইথ ড্রাগ ওভারডোজ সিডিটিভ। আই ডোন্ট থিঙ্ক সো। বেঁচে আছে কিভাবে? মুহূর্তের মাথায় বোধহয় আকাশ ভেঙে পড়ল সকলের। মনের কোণে পড়েছিল একরাশ ভয়। মেয়েটার জ্ঞান না ফিরলে তারা কি আর বাঁচবে? ওই মনস্টার যদি সত্যি মেরে দেয় তাদের, তখন? গলা ভয়ে শুকিয়ে গেল যেন সকলের। কাঠ হয়ে গেছে একদম। প্রত্যেকে কেমন হাঁসফাঁস করছে। দামিয়ান কিছুক্ষণ চুপ থেকে আচমকাই কেমন মেকি ভালো মানুষই ভাবস্রাব ধরল। ভিড়ের মধ্যে থেকে দু কদম এগিয়ে এসে উকুন মেরেই বলল, ঠিক আছে ডক্টর মিয়ান, মেয়েটার অবস্থা যেহেতু খুব ক্রিটিক্যাল, সেক্ষেত্রে রিস্ক নেওয়া ঠিক হবে না। আপনি বরং মনস্টারকে সবটা জানিয়ে দিন। এহেন কথায় যার পরনাই হকচকে উঠল মিয়ান। বিস্ফোরিত দৃষ্টিতে তাকালেন দামিয়ানের পানে। কপালে গোটা কয়েক ভাঁজ রেখে দাঁত খিচে শুধালেন, এভাবে না বলে তুমি না হয় সরাসরি বলতে। ডক্টর মিয়ান, আপনি মরে যান। আমি বলির পাঠা বানানোর জন্য ওত পেতে বসে রয়েছি আপনাকে। আমি এখনো বেঁচে আছি, সেটা কি আপনার সহ্য হচ্ছে না? মিয়ানের তেতো কথায় কণ্ঠে মুখ টিপে হাসলো বাকিরা। ওদের কে দামিয়ান খুব মুখ ঘুরিয়ে অন্যত্র। আধবুড়ো মহাশয় হাসছে কিনা কে জানে। মিয়ান থমকালেন কিছুক্ষণের মধ্যে। ঘাড় বাঁকিয়ে ফের মাহির মুখপানে থেকে গভীর হলেন কেমন। এক হাতে কপাল চুলকে দুশ্চিন্তায় আওড়ালেন, মেয়েটা সেন্স না ফিরলেও আমরা বাঁচবো কিনা সন্দেহ। সো আই থিঙ্ক আমাদের শেষবারের মতো একটা রিস্ক নেওয়া উচিত। কি বলেন সবাই? সবাই মোটামুটি সায় জানালো মিয়ানের প্রস্তাবে। তবে দামিয়ান রইল কাঠ হয়ে। হাসি খুশি লোকটার মুখবয় শক্ত এক মুহূর্তে। তিনি বোধহয় আনমনে ভাবছেন কিছু। মিয়ান সেদিকে পাতা দিল না। জুনিয়র চিকিৎসকের উদ্দেশ্যে করে আদেশ ছুড়লেন, অ্যান্টিডোট শুরু করুন। তবে খেয়াল রাখবেন সবটা যেন একদম ধীরে ধীরে এগোয়। আগে পেশেন্টের বডি রিয়াকশন নেই, তারপরে বাকি সব করব। জুনিয়র ডক্টর আদেশ মোতাবেক কাজে লেগে গেলেন। তখনই এগিয়ে এসে অ্যান্টিডোট শুরু করলেন। আরেকজন ডাক্তার ততক্ষণে স্যালাইন চেক করছে। এক হাতে কাইফি ক্লুইডের মাত্রা বাড়িয়ে দিতে জানালেন, অল সেট স্যার। ডক্টর মিয়ান এবার ফের নামলেন যুদ্ধক্ষেত্রে। বাঁ হাতের কবজি উল্টে ঘড়ির পানে নজর রাখতেই খানিকক্ষণ জেনা মেয়েটার কাটা দুইবার ঘুরল মিনিটের। অমনি মনিটরের স্ক্রিনে দৃশ্যমান লাইনগুলো কেমন যেন অস্বাভাবিক হয়ে উঠল। তবে পরবর্তী পরিবর্তন হয়ে শোনালো বিপ বিপ। ডক্টররা তৎক্ষণ ঘাবড়ে গেলেন কেমন যেন। পাশ থেকে জুনিয়র ডক্টর তখনই চেঁচিয়ে উঠলেন, স্যার পেশেন্টের শ্বাস প্রশ্বাস কমে যাচ্ছে। দামিয়ানা দেরি করলো না। এবার তৎক্ষণই দার্শনিক ভূমিকা পালন করলেও এবার কেমন যেন নিজে থেকে ডক্টর হায়ার হয়ে অ্যাম্বুব্যাগ ধরিয়ে দিয়ে বলে উঠলেন, অক্সিজেন বাড়াও। জুনিয়র তাই করলেন। অক্সিজেন মাত্রা বাড়িয়ে দিলেন অনেকটাই। ডক্টর হায়ার দ্রুত অ্যাম্বুব্যাগ চাপতে লাগলেন। মেয়েটার নিঃশ্বাস আটকে আটকে যাচ্ছে কেমন। বুকটা এবার ওঠানামা করছে তো আরেকবার নিশ্চুপে। হায়া বোধহয় কেঁদে ফেলবেন এখন। এইটুকুন একটা মিষ্টি মেয়ে, তার সাথে এমন পাশবিক কাণ্ড ঘটাতে গিয়ে একটিবারও কি বুক কাঁপেনি মেয়েডেনের? অথচ তিনিও নাকি সন্তানহারা। তবু একটা বাচ্চা মেয়ের কষ্ট বুঝলেন না তিনি? আশ্চর্য। সময়ের কাঁটা পেরোচ্ছে মিনিট পাঁচেক। মাহির হার্টবিট এখন বেশ নর্মাল। তবুও ডক্টরদের মুখবয় থেকে চিন্তার লেশমাত্রা কমেনি। মেয়েটির শরীর থেকে ধীরে ধীরে ড্রাগ বেরোতেই ব্রেন ঠিক মতো অক্সিজেন পৌঁছাচ্ছে না। এভাবে চলতে থাকলে যে কোনো সময় মেয়েটার ব্রেন থ্রেট কিংবা কোমায় চলে যেতে পারে। আগত বিপদ সংকেত আজ করতে পেরে অস্থির সবাই। বারবার একে অপরের দিকে মুখ চাওয়াচাই করলেন কেমন।
ধূপধাপ জোরালো শব্দ বসছে, এক একটা পাঞ্চ। আজ দুই হাতে গ্লাভস নেই মনস্টারের। কি সব উদ্ঘট ট্যাটু আঁকা, মুষ্টিবদ্ধ, ইতিমধ্যে লালচে আকার ধারণ করেছে হাতটা। ফর্সা মুখখানা কেমন যেন লাল হয়ে গেছে, বেডে নেয় তীক্ষ্ণ চোয়াল, ব্লেডের ন্যায় কটমট করছে কেমন। মুগ্ধ একের পর এক শক্ত পাঞ্চ বসাচ্ছে পাঞ্চিং ব্যাগে। মাথাটা তার রীতিমতো ফেটে যাচ্ছে রাগে। হুট করে তার অত রাগ কেন উঠলো? তার হদিশ যেন তার কাছেই নেই। মস্তিষ্কে বারবার বাজছে একটি কথা, কেন ওই বান্দির মেয়েকে অন্য কেউ ছোবে? কেন ছোবে তার জানা নেই। ওই বান্দির মেয়ে শুধু ওর, হোক সে শত্রু তবুও একমাত্র ওর। কথাগুলো ভাবতে ভাবতে মুগ্ধ হাতের জোর বাড়ালো। এবার তীব্র জোরে হাতের চামড়াগুলো কেমন থেতলে গেল। যুবকের বিন্দুমাত্র উদ্বেগ নেই সেথায়। সে কেমন কটমট করে পাঁচ বসাতেই এরই মধ্যে হঠাৎ করে কানে বেজে উঠল সিদ্ধার্থের বলা কথাগুলো। তোর ভোগে, তোর ভোগ বসানোর আগে আমি ভোগ বসিয়েছি, অধিপত্য দেখিয়েছি ওর ভেতর। কথাটা মনে পড়তে থেমে গেল মুগ্ধের হাত, তাতে দাঁত লাগিয়ে কটমট করলো। ক্রমশ বাড়ল সে কটমটি। মাথায় এই বুঝি কেউ আগুন ধরিয়ে দিয়ে গেছে। মুহূর্ত যেতে না যেতে ছেলেটা কেমন যেন আঘাতপ্রাপ্ত হিংস্র বাঘের ন্যায় গর্জন করে উঠল। পুরো বক্সিং ক্লাবের প্রতিটা দেওয়াল জুড়ে প্রতিধ্বনিত হলো সেই গর্জন। সেবার আর বাদ মানল না। হাত দুটো কে একদম থেতলে দিয়ে পাঞ্চ বসালো পাঞ্চিং ব্যাগে। মাথায় তালু জ্বলছে তার, মন কিছুতেই ভুলতে পারছে না কথাটা। সে একবার হাতের বদলে পা উঁচিয়ে কিক বসাতেই তার কাণ্ড দেখে অত্যন্ত রাগে পাঞ্চিং ব্যাগে বরবর কিক বসাচ্ছে। হঠাৎই তার অক্ষিপটের সামনে ভেসে ওঠে মাহির কন্তন্নত নির্মল মুখখানা। প্রবল বেগে ছোট পাটা কেমন হুট করে থেমে গেল মুহূর্তেই। বেচারা এক পায়ে ভর দিয়ে আরেক পা উঁচিয়ে দাঁড়িয়ে রইল হতবিম্বলে ন্যায়। মাথা ভর্তি রাগের আগুন, এক পশলা বৃষ্টি নামলো কোত্থেকে যেন। মুহূর্তের মধ্যে অবাত রাগগুলো কেমন পালিয়ে সাইড কেটে গেল। কুচকে রাখা বুড়োদয়ের মাঝে শীতলতা ছাপ করলো বেশ। তার অবচেতন মনটা উল্টো তাদেরকে প্রশ্ন ছুড়ল এক মুহূর্ত, পাঞ্চিং ব্যাগটা ওই বান্দির মেয়ে রূপান্তরিত হলো কিভাবে? আর এই বান্দির মেয়ে ভাবে কাছে কেন? মুগ্ধ নামক নির্দয় মানব ফের থমকালো এক মুহূর্তের জন্য। তার চোখের সামনে এখন পুরোপুরি মাহিকে দেখছে সে। মেয়েটা কাঁদছে, গাল ফুলিয়ে রেখেছে পটকা মাছের মতো, ঠোঁট দুটো কি যে লাল, অসম্ভব রক্তিম। যুবক আবারও নিজের থেকে খেয়ে হারালো। অচল মস্তিষ্ক হুট করে ঝংকার দিল। সে ধীরে ধীরে নিজের পাটা নামিয়ে আনলো, হতবুদ্ধি ন্যায় একটু একটু করে এগোয় সামনের দিকে। নিজের অজান্তে হাতখানা কিভাবে যেন উঠে গেল ব্যাগে নেয়। আলতো হাতে তাকে স্পর্শ করতেই ঘোর ভাঙল যুবকের। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো হাতের পানে। কি করছে সে? পাঞ্চিং ব্যাগের গায়ে হাত রাখলো কেন? মুগ্ধ তৎক্ষণাৎ নিজের হাত সরালো। বুকটা কেমন যেন করছে তার, বড্ড অস্থিরতায় হাঁসফাঁস করছে। ছেলেটা তখনই শক্ত হাতে নিজের ঘাড়ে হাত বুলালো কিঞ্চিৎক্ষণ। চোখ দুটি বুজে নিতে তাতে দাঁত চেপে বিড়বিড় করে আওড়ালো, হোয়াট দ্য ফাক আম শি, হোয়াট দ্য হেল ইজ শি কামিং ইন মাই ইমাজিনেশন? আই ডোন্ট ওয়াজ শি দ্যাট বিচ, আই জাস্ট হেট হার। মস্তিষ্ক এবং জেতের অভ্যন্তরে দ্বন্দ্বে জমিয়েছে মনস্টার। সে কি জানে আর সব? সাইকোলজির ভাষায় আর এহেন অবস্থাকে বলে সাইকোলজিক্যাল কনফ্লিক্টস অ্যান্ড প্রি সাইন অফ ড্রাগ অবজেশন। মন যাকে বারবার ঘৃণা করে, ঘৃণা করি বলে আওড়ায়, মস্তিষ্ক ঠিক তার উল্টোটা করে। নিজের অজান্তেই মনের মধ্যে ব্যাপকভাবে ব্যাপকতা ছড়াতে শুরু করে, যা চোখে দেখা যায় না, ছোঁয়া যায় না, মাঝে মধ্যে উপলব্ধি করা যায় না। তবুও তারা মাথাচাড়া দিয়ে ওঠা বারংবার, যার শুরুটা ধরতে পারা খুব সহজ নয়। আপাতত নির্দয় মনস্টারের সাথেও তাই হচ্ছে। সে নিজেও জানে না সে কোন ফাঁদে আটকে পড়েছে। তার মস্তিষ্ক এক প্রকার ঘুষ খেয়ে তার বিরুদ্ধে লেগে আছে, তার সাথে বিশ্বাসঘাতকতায় নেমেছে। অথচ সে খবর থোড়াই আছে মুগ্ধ মহাশয়ের কাছে। মুগ্ধ কেমন ঘাড় উঁচিয়ে হা করে নিঃশ্বাস ফেলছে। শরীরটা কেমন চলছে তার, মাথাটা ফেটে যাচ্ছে রাগে, হাত দুটো কাঁপছে রীতিমতো। এই মুহূর্তে মাথা ঠান্ডা করতে হবে তার, না হলে হয়তো আগুন জ্বলবে পুরো পেন্ট হাউসে। শক্তপোক্ত পুরুষ তক্ষুনি জোরালো পায়ে এগিয়ে এসে দাঁড়ালো
বক্সিং রিং এর সামনে, অতঃপর এক লাফে বেরিয়ে এলো রিং থেকে। অতঃপর আর কোনো দিকে না তাকিয়ে গটগট করে প্রস্থান ঘটালো বক্সিং ক্লাব থেকে। হাত পা কাঁপছে মুগ্ধের, চোখের সামনে সবটা যেন ঝাপসা হয়ে আসছে ক্রমশ। যুবক তড়িঘড়ি করে ছুটে নিজের নিষিদ্ধ কক্ষে। সম্পূর্ণ কাচের তৈরি বিশালাকার কক্ষটির চারদিকে দেওয়াল জুড়ে সাজিয়ে রাখা দেশি বিদেশি ভিন্ন ভেরিয়েন্টের ড্রাগস, নামি দামি অ্যালকোহলের বোতল। মুগ্ধ টলমল পায়ে ঢুকলো কক্ষে, ঝাপসা চোখে খানিকটা এগিয়ে এসে হাত রাখলো কাচের দেওয়ালে। অতঃপর একটানে কাচের দরজাটা টেনে দিল। সে কেমন উদ্ভটে নেয় হাতড়ে দুটো সিরিজ ভর্তি করলো তরল ড্রাগস দিয়ে। অতঃপর আর এক সেকেন্ডও দেরি করলো না মনস্টার। দাঁত খিঁচে তখনই নিচের বাম হাতে মোটা সিরিজ বসিয়ে দিল। সিরিজের তীক্ষ্ণ সূচ ধীরে ধীরে শরীরে ঢুকতেই নিষিদ্ধ কিছু তবু আজ স্বস্তি পেল যেন যুবক। মাথায় এখনো চলছে তার সবচেয়ে ঘৃণিত মানুষটার কথা। তাকে আরেকজনের ছুঁয়ে দেওয়া, এই ব্যাপারটা মানতে পারছে না এই যুবকের মস্তিষ্ক। তাকে বড্ড পোড়াচ্ছে কথাটা। তারপরেও হুট ও করে ওই বান্তির মেয়ের মুখ কেন ভাসতে হবে তার সামনে? কোনো বারংবার চোখের সামনে ভেসে ওঠে মেয়েটা। উত্তর পাচ্ছে না যুবকটি। হাতের দুটো তরল ভর্তি সিরিজ একে একে শরীরে পুশ করেও ঠান্ডা হচ্ছে না তার ওপরে পড়া রাগ। বাদবাকি সময় একটুতেই শরীর শিথিল হলেও তবে আজ মস্তিষ্ক এখনো সচল। ভাবছে মেয়েটির কথা, চোখের সামনে ভেসে উঠছে মেয়েটির হাসি। হ্যাঁ হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছে মুগ্ধ। মেয়েটা কেমন খিলখিল করে হাসছে, সিটটাকে গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে। আর সে কত খুশি। মুগ্ধের সহ্য হচ্ছে না এহেন দৃশ্য। বরাবরের ন্যায় গুরু গম্ভীর থাকা রোশাদি কিং দ্য শ্যাডো মনস্টার আজ বেপরোয়া হয়েছে। হিংস্র বাঘের ন্যায় গর্জন তুলে নিজের মাথা বারবার নিজেই জোরালো থাপ্পড় বসাচ্ছে একের পর এক, একদম পাগলের ন্যায়। আসবি না আমার সামনে, ইউ স্লাট। আসবি না তুই আমার সামনে, মেরে ফেলবো আমি তোকে। আই সোয়ার আমি তোকে মেরে ফেলবো বান্দির বাচ্চা। হুম। এত কিছু বলে মুগ্ধ শান্ত হতে পারলো না। উন্মাদ ছেলে তখনও ছুটে গিয়ে ড্রাগ থেকে দুটো সাফেদ পাউডারের প্যাকেট নিয়ে এসে টেবিলের সামনে বসলো। তড়িঘড়ি করে টেবিলের গায়ে একটু পাউডার ছিটে নাক দিয়ে টেনে নিল সবটা। এটা হচ্ছে মারাত্মক নেশা জাতীয় দ্রব্য, তাতে বেকুল সন্দেহ নেই। মনস্টারের নিঃশ্বাসের গতি বাড়লে মস্তিষ্ক পাগল করে ফেলছে তাকে। মনে কোনো এক জায়গা থেকে বারংবার ছুটে আসছে চিৎকার, এখন চুপ করে আছিস কেন তুই? যে ছেলে তোর শিকারের হাত দিয়েছে তাকে প্রোডা আর সাইকির পেটে চালান করলে, কিন্তু যে মেয়ে তোর শিকার হওয়া সত্ত্বেও অন্যজনের হয়েছে তাকে কিছু করবি না? ওকে কেন বাঁচিয়ে রেখেছিস এখনো? কেন বাঁচিয়ে রাখলি ওর মতো নষ্ট মেয়েকে? নাকি তুই সত্যি সত্যি কে পছন্দ করা শুরু করলি? পছন্দের কথা কানে বাজতে কটমটি উঠে মুগ্ধ। স্বচ্ছ কাছের টেবিলে বার কয়েক শক্তপোক্ত পাঁচ বসিয়ে আওড়া ইম্পসিবল। আই জাস্ট আই জাস্ট হেট দ্যাট স্পিচ। আই হেট হার। ও মরবে, খুব শীঘ্রই মরবে, আমার হাতে মরবে। এই শ্যাডো মনস্টারের হাতে ওর মৃত্যু। ও মরবে, অ্যান্ড দিস ইজ মাই ওয়ার্কস। এক্সকিউজ মি, কে আপনি? আর হুটহাট এভাবে বাড়ির ভেতরে ঢুকেলেন কেন? বাড়ির দায়িত্বশীল কেয়ারটেকারদের ঝাঁঝালো কণ্ঠে থামকালো না এডুইন। গুরুগম্ভীর মুখে যবকের পায়ে কদমে এসে দাঁড়ালো অপরিচিত বাড়িটার লিভিং রুমের একদম মাঝখানে। তার পিছু পিছু দুজন বডিগার্ড বেশ বড়সড় একটা কার্টুন ঠেলে ঠুলে আনছে। কার্টুনটা কি সুন্দর, গিফট পেপারে মোড়ানো। এডুইন কিছুক্ষণ গম্ভীর থেকে মুখ খুলল। দুহাতে প্যাকেটে গুজে রাখা, হাতেই ফ্রেঞ্চ কোট, মাথায় চুলগুলো জেল দিয়ে স্পাইক করে রাখা। সে কেমন গমগমে গলায় বাড়ির কেয়ারটেকারকে বলে ওঠে, কল নিকলাস। বাড়ির কেয়ারটেকার বড্ড গুমরোটে মুখী। মনে মনে ভাবলো হুটহাট চেনা নেই জানা নেই অপরিচিত মানুষগুলো বাড়িতে ঢুকলো কিভাবে? এদের ভেতরে আসতে অনুমতিটা দিল কে? কেয়ারটেকার অনেকক্ষণ নিজ ভাবনায় ডুবে থেকে বাবার হলো সম্মুখে। সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে চারজন কালো পোশাকধারী গার্ডস। কেয়ারটেকার তাদের নিকট এগিয়ে এসে কণ্ঠ উঁচিয়ে বলল, স্যারকে ডাকুন তো। একজন গার্ড তখনই পা ঘোরালো সিঁড়ির দিকে। কয়েক লাফে সিঁড়ি ডিঙিয়ে চলে গেল দোতলায়। এদিকে এডুইন কেমন শক্ত মুখে চুপচাপ দাঁড়িয়ে আছে। সময় গড়াচ্ছে মিনিট পাঁচেক হলো বোধহয়। এরই মধ্যে দোতলার রেলিংয়ে দাঁড় ঘেঁষে দাঁড়িয়ে কেউ একজন বলে উঠল, আরে এডুইন যে।
দি মনস্টার রাইট হ্যান্ড। আজ হঠাৎ আমার রাস্তা নাই? এডুইন মাথা উঁচায় সামান্য দোতলায় দাঁড়িয়ে আছে নিক, গায়ে তার সেফ নাইট কোট। এডুইন ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে শ্লেষ কণ্ঠে বলল, মনস্টার তোমার জন্য একটা গিফট পাঠিয়েছে নিক। কাম অ্যান্ড ক্লোজ দিস। ভুরু গোটায় নিক। মনস্টার তার জন্য গিফট পাঠিয়েছে? সিরিয়াসলি? এত ভালো কবে থেকে হলো সে? অথচ সে তো এতদিন জানতো মনস্টার সাপ হলে সে হচ্ছে নেউলে। নিক বিচক্ষণ সঙ্গে কিচ্ছিত চুপ থেকে আচমকা আদেশ ছুড়ে গার্ডদের কণ্ঠ চেয়ে বলল, গো অ্যান্ড চেক দ্যাট। দুজন গার্ড রয়েছে এগিয়ে আসে কার্টুনের দিকে। দুজনার চোখে মুখে স্পষ্ট ভীতি। যদি কার্টুনে বোম জাতীয় কোনো কিছু থাকে তখন? মনের মধ্যে একরাশ ভয়টা নিয়ে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকে বেচারা। গার্ডরা মনের পাশে একরাশ ভয় নিয়ে যে না কার্টুনটি খুলল। বেচারা কার্টুন খুলতে উদ্যত হতেই কার্টুনের মুখ খুলতে ধীর হাতে কার্টুনের গা থেকে বাঁধন খুলে যে না মুখটা খুলবে, অমনি এক বিকট উদ্ঘট গন্ধে যেন গা গুলিয়ে আসলো গার্ডদের। বেচারা দুটো তখনই ছিটকে পড়লো মেঝেতে, তড়িঘড়ি করে নাক মুখ চেপে ধরে আওড়ালো, ইয়াক। এদিকে নিকো কেমন যেন নাক মুখ চেপে ধরেছে তীব্র দুর্গন্ধে। কপালে গোটা কয়েক সন্দেহজনক ভাঁজ ফেলে তখনই ঝাঁঝালো কণ্ঠে এডুইনকে জিজ্ঞাসা করে ওঠে, হোয়াট দ্য ফাক হি হ্যাভ সেন্ট। এডুইন কুড়ো হাসলো বোধ হয়, জিভটা খানিকটা ঠোঁটের ওপর নাড়িয়ে নাড়িয়ে বলল, খুলে দেখো নিক, আই হোপ ইউ উড লাইক ইট। সন্দেহ তীব্র হলো নিকের। যুবক তখনই গটগটিয়ে নেমে এসে সিঁড়ি কার্টুনের দিকে যেতে তখনও যেন দুর্গন্ধের তীব্রতা বাড়ছে। নাক মুখে কোনো মতে চেপে রেখে নিক এসে কার্টুনের কাছে এক হাতে তৎক্ষণাৎ কার্টুনের মুখটা খুলে দেখলো কালো রাঙা পেপারে মুড়িয়ে রাখা কিছু। নিক কেমন কমকমে গলায় গার্ডদের আদেশ ছিল, এটার ভেতর কি আছে বের কর। গার্ডরা আর কি বাই করার আছে, মনিবের আদেশ বলে কথা। শত গুলিয়ে উঠলেও খুলতে তাদের হবে, গা গুলানেতে লাভ হবে না কোনো। গার্ড দুজন কোনো মতো নিজের নিঃশ্বাস আটকে রেখে হাত বাড়ালো কার্টুনের ভেতরে। মোটা মোটা দুটো গোলাকার বস্তু হাতে নিতেই আঠালো কিছু হাতে ঠেকলো তাদের। তড়িঘড়ি ব্যস্ত দুটো হাতে তুলে নিকের সামনে ধরতে নিক মুখ ঘোরালো অন্যত্র, ইশারা বোঝালো কাপড় সরাতে। যেই না সেই কাজ হলো। গার্ড দুজন তক্ষুনি কাপড় সরাতলো বস্তু দুটো থেকে, আর অমনি ভয়ে শরীর দ্বারা যেন অব্দি কেঁপে উঠলো তাদের। গার্ড দুজন আর ধৈর্য ধরে রাখতে পারলো না, বস্তু দুটো হাতে রেখে মুখ ভরে বমি করে দিল বেচারা দুটো। চোখের সামনে যা দেখলো তাতে ছেলেগুলো কেমন হা হয়ে গেল। গার্ডদের হাতে দুটো মাথা, একটা সিডের আরেকটা ইরার। কি বিধ্বস্ত তাদের মুখ, কপালে গভীর ক্ষত করে লেখা আছে, আ সিম্পল গিফট ফর রুশাদি কিং টু নিকলাস। নিক ভরকায়, তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় এডুইনের পানে। এডুইন কেমন ক্রোড় চোখে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে তার খেলছে এক চিলতে বাঁকা হাসির রেশ। সে কেমন শান্ত কণ্ঠে হারালো, এখনো সময় আছে, শুধরে যাও নিক, নয়তোবা কোনো একদিন দেখা যাবে তোমার মাথাটা এভাবে অন্যের হাতে থাকবে। নিক শুনলো, দাঁত কিরমির করলো, তখনই চেঁচিয়ে উঠলো, গার্ডস হোল্ড দিস মাদার কার্ড। হুমকি তামিল করলো সবাই। এক ডাকে কোত্থেকে সব ছুটে এসে গান পয়েন্ট করলো এডুইনের মাথা বরাবর। অথচ এডুইনের মুখবায়ে নেই বিন্দুমাত্র বিচলিত ভাবসাব। যুবকরা কেমন শান্ত হেসে নিজের চোখে থাকা নীল চশমাটা খুলে নিল। এক হাতে আঙ্গুলের ভাঁজে চশমাটা গুটে নিয়ে তার ছেলে সুরে শুধালো, ওহো নিপ, স্টপ, কাউন্ট বুশলিট। তুমি নিজেও জানো একদিকে আমার গায়ে সামান্যতম আঁচড় পড়লে অন্যদিকে তোমার পুরো সাম্রাজ্য গুটিয়ে দেবে মনস্টার, তাও আবার চুটকিয়ে। এত কিছু জেনেও এহেন বোকামি। আজকের পর্বটা এখানে ছিল। নিচে হচ্ছে লেখিকার নোটস। এহেন কথা বলবেন না যে পর্ব পড়তে আপনাদের এহেন কথা বলবেন না যে পর্ব ছোট। যে পর্ব পড়তে আপনাদের জাস্ট 5 মিনিট সময় লাগবে, সেই পর্ব লিখতে আমার টোটালি 5 ঘন্টা লাগে। ভাবতে ভাবতেই সময় চলে যায় অনেক। রেগুলার লিখতে গেলে ভীষণ প্যারা খেতে হয়। তবুও বলবো পর্বটি আপনাদের কাছে খুব ছোট হলেও রিয়াক্ট করবেন, তবে আমি রেগুলার পর্ব দিব। আর বড় পর্ব যদি চান তাহলে 2-3 দিন পর পর একটি করে পর্ব দিব।
ভীষণ বড় করে লিখে তারপর দিব। বলুন কোনটা চাই আপনাদের। এই পর্যন্ত ছিল লেখিকার নোটস। আর আপনাদের জন্য আমি বলতে চাই যে আপনারা অনেকে আমাকে বলেন যে আপু গল্পটা রেগুলার দেন, 2-3টা পার্ট একসাথে দেন, বড় করে দেন। এমনকি আমাকে এমনও বলছে যে এত ছোট ছোট পর্ব দিয়া 400 বছর পর্ব চালায় যান। আসলে এগুলো আমার হাতে না, কারণ লেখিকারা যখন যেভাবে দেয় আপনারা আশা করি বুঝবেন যে রানিং গল্পগুলা ওনারা যদি 2 দিন পরে দেয় আমি অবশ্যই আপনাদের 2 দিন পরেই দিব। আমার পক্ষে তার আগে দেওয়া সম্ভব না। আবার ওনারা যদি 2 লাইনের পর্ব দেয় আমি 2 লাইনেরই দিব, তারা যদি 10 লাইনের দেয় আমি সেই 10 লাইনেরই দিব। এক্ষেত্রে আমার কোনো কিছু করার থাকে না। আশা করি আপনারা বুঝবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।